বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাসুদা আক্তার, প্রভাষক ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, গৌরীপুর মহিলা ডিগ্রি অনার্স কলেজ, গৌরীপুর ময়মনসিংহ। অনলাইন ক্লাসে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র প্রথম অধ্যায় ব্যবসার মৌলিক ধারণা থেকে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। পাঠ পরিকল্পনায় ব্যবসার ধারণা, ব্যবসার উৎপত্তি অথবা ক্রমবিকাশ, ব্যবসার বৈশিষ্ট্য, ব্যবসায় কার্যাবলী, আজকের পাঠ পরিকল্পনায় এই বিষয়গুলো আলোচনা করব তোমাদের সাথে। প্রথমে আসছি ব্যবসার ধারণা। মানুষের চাহিদা অসীম, কিন্তু সম্পদ সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ সম্পদের দ্বারা মানুষের চাহিদা পূরণ করা, প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও সেবা সামগ্রী উৎপাদন করা একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই কালের বিবর্তনে পণ্য বিনিময় প্রথার প্রচলন হয়েছে এবং এই পণ্য বিনিময় প্রথার ধারাবাহিকতা থেকেই ব্যবসার উদ্ভব হয়েছে। তো শিক্ষার্থীরা একটু ধারণায় আসা যাক, ব্যবসা কি। একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মিস্টার বাবু এবং মিস্টার নিপু দুই বন্ধু। মিস্টার বাবু মোটা ধরনের আর মিস্টার নিপু কিছুটা চিকন। মিস্টার নিপু একটা শার্ট ক্রয় করলো 2000 টাকা মূল্যমানের। শার্টটা একটু ঢোলা হওয়াতে, অর্থাৎ ঢিলে ঢালা হয়ে গেছে, ফিটিং হচ্ছিল না বিধায় সে তার বন্ধু বাবুর কাছে শার্টটা বিক্রি করতে চাচ্ছে। এ প্রসঙ্গে আলোচনা করায় মিস্টার বাবু রাজি হয়ে গেলেন এবং বললেন, ঠিক আছে বন্ধু, আমি শার্টটা কিনবো, এটার মূল্য কত? মিস্টার বাবু বললেন 3000 টাকা। এতে তিনি রাজি হয়ে গেলেন এবং শার্ট কিনে ফেললেন। এক্ষেত্রে মিস্টার নিপুর মুনাফা অর্জন হয়েছে 1000 টাকা। এটাকে কি ব্যবসা বলা যায়? প্রাথমিকভাবে ধরে নেওয়া যাচ্ছে যে এটা ব্যবসা, কিন্তু না শিক্ষার্থীরা, ব্যবসার সংজ্ঞায় এটাকে ব্যবসা বলা যায় না। এখানে ব্যবসার সংজ্ঞাটা আগে বলছি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কার্যাবলীকে ব্যবসায় বলে। এখানে মুনাফা অর্জনের টার্গেট ছিল, ব্যবসার বৈধতাও ছিল, কোনো অবৈধ আইটেম এখানে বিক্রি করা হয়নি। তথাপিও এই কাজটাকে ব্যবসায় বলা যাচ্ছে না, কারণ মুনাফা অর্জন একবারই হয়েছে। ব্যবসা হচ্ছে সেই কাজ যেটা মুনাফা অর্জন অব্যাহত থাকবে এবং বিক্রয় কাজটা অব্যাহত চলতে থাকবে। তো একবার বিক্রয় করে কিছু লাভ হয়ে গেলে এটা ব্যবসার মধ্যে পড়ে না। যেমন শখের বসে গান গেলে, গানের দল করলে এটা ব্যবসার মধ্যে পড়ে না। আসবাবপত্র পুরনো হয়ে গেছে, বিক্রি করে কিছুটা আয় হলে সেটাকে ব্যবসায় বলা যাবে না। অর্থাৎ প্রতিনিয়ত আসবাবপত্র দোকান পসার খুলে বিক্রয় করার কাজটাকে ব্যবসায় বলা যাবে। তো শিক্ষার্থীরা সম্যক ধারণা হয়েছে আশা করছি। তো এ পর্যায়ে আলোচনা করছি ব্যবসার উৎপত্তি বা ক্রমবিকাশ। ব্যবসার উৎপত্তি বা ক্রমবিকাশ, কোত্থেকে ব্যবসাটা আসলো, এই শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে বা ক্রমবিকাশে কিভাবে হলো। প্রথমে আসছি, ব্যবসার ইংরেজি পরিভাষা হচ্ছে বিজনেস, অর্থাৎ বিজিনেস, ব্যস্ত থাকা। তো ব্যবসায় বিজনেস শব্দটি বিং বিজি, ব্যস্ত থাকা। তো ব্যবসার একদিনে ব্যবসার উদ্ভব হয়নি, কালের বিবর্তনে ব্যবসায় সুন্দর একটা শব্দ ব্যবসায় রূপান্তর হয়েছে। তো
তিনটা ধাপে এসেছে, তিনটা স্তর: প্রাচীন যুগ অর্থাৎ এনসিয়েন্ট এজ, মিডিল এজ মধ্যযুগ এবং আধুনিক যুগ মডার্ন এজ। তো প্রাথমিক যেটা আদি যুগ, তো আদি যুগে কী হতো শিক্ষার্থীরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। প্রাচীন যুগ, সেখানে মূল কাজটা ছিল কৃষিকাজ, মাছ আহরণ, ফলমূল আহরণ, পশু শিকার, বিনিময় প্রথা। প্রাচীন যুগের প্রথমে মানুষ কী করত? কৃষিকাজ করত, মৎস্য শিকার করত, ফলমূল আহরণ করত, পশু শিকার করত। এগুলো একে অন্যের কাছে বিনিময়ের মাধ্যমে তারা বসবাস করত, দিন যাপন করত, তাদের প্রয়োজন মেটাতো। তো এভাবে ধারাবাহিকতায় মধ্যযুগে এসেছে। মধ্যযুগে এসে একটা টার্নিং পয়েন্ট, এটা ব্যবসার ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট। মধ্যযুগ, বাজার ও শহরের উৎপত্তি হয়েছে এই মধ্যযুগে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি হয়েছে, সেই বিনিময়ের মাধ্যম হিসেবে পাথর, ঝিনুক এগুলো ব্যবহার করা হতো শুরুর দিকে। পর্যায়ক্রমে কাগজি মুদ্রারও প্রচলন ঘটে এই মধ্যযুগে। কাগজি মুদ্রা, যে তোমরা জানো টাকা নোট যেটা আর কি কাগজি মুদ্রা, এই কাগজি মুদ্রার প্রচলন হয়েছিল মধ্যযুগে। এছাড়াও এই মধ্যযুগেই এক মালিকানা ব্যবসায় এবং অংশীদারি ব্যবসার উৎপত্তি ঘটে। একজন মালিক দ্বারা গঠিত এবং পরিচালিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে। এই এক মালিকানা ব্যবসায় এবং অংশীদারি ব্যবসায় একের অধিক অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি মিলে যে ব্যবসাটা হয় সেটাকে সর্বোচ্চ 50 জন এবং সর্বনিম্ন 2 জন যে ব্যবসাটা হয় সেটাকে অংশীদারি ব্যবসা বলে। এর উৎপত্তিও ছিল মধ্যযুগে। তো পরবর্তীতে আধুনিক যুগ চলে আসছে। এটা সময়কাল হচ্ছে 1750 থেকে 1850। এখানে যুগান্তকারী একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। শিল্প বিপ্লব ঘটে, ব্যবসার ক্ষেত্রে শিল্প বিপ্লব ঘটে এই আধুনিক যুগে। মডার্ন এজে এসে শিল্প বিপ্লব ঘটে, ব্যাংক এবং বিমার প্রচলন আসে, বৃহদায়তন ব্যবসা অর্থাৎ জয়েন্ট স্টক কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানির প্রবর্তন হয় এখানে। এটিএম কার্ড, অনলাইন ব্যবসা, ই বিজনেস, ই মার্কেটিং, ই রিটেইলিং, এগুলো ইন্টারনেট সেবা, এগুলো এই যুগে এসে আমরা এগুলো দেখতে পাচ্ছি এই আধুনিক যুগে। আধুনিক যুগে ব্যবসার সম্প্রসারণ হয়েছে, ব্যবসার রূপ পরিবর্তন করে একেবারে ইন্টারনেট ভিত্তিক ব্যবসায় চলে এসেছে। তো শিক্ষার্থীরা, এই জায়গাটুকু ব্যবসার এই যে ক্রমবিকাশ, এখানে তোমাদের বেশি এমসিকিউ থাকবে, তো একটু চর্চা করবে। এমসিকিউ এখান থেকেই বেশিরভাগ থাকে। তো শিক্ষার্থীরা, এরপরে পাঠ পরিকল্পনায় আছে ব্যবসার বৈশিষ্ট্য, ক্যারেক্টার। প্রত্যেকটা বিষয়ের কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্য দ্বারাই এক থেকে অন্যকে চেনা যায় অর্থাৎ ভিন্নতা দান করে। ব্যবসার বৈশিষ্ট্যগুলো হলো, ব্যবসা হতে গেলে মুনাফা অর্জনের উদ্দেশ্য লাগবে, অর্থাৎ লক্ষ্য করা যায় মুনাফা অর্জনের উদ্দেশ্য ব্যবসায় লাগবে। ব্যবসার মূল এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন। কাজটা করলে, যে কাজটা করলে তার থেকে মুনাফা অর্জিত হবে, অর্থাৎ মুনাফা অর্জনের টার্গেট ব্যতীত কোনো কাজকে ব্যবসায় বলা যাবে না। মুনাফা অর্জন টার্গেট থাকতেই হবে। আর মুনাফা অর্জন করতে গেলে ঝুঁকি থাকে, ঝুঁকিকে মুনাফা অর্জনের পুরস্কারও বলা হয়। নাম্বার 2, আইনগত বৈধতা। ব্যবসার সংজ্ঞার ভিতরেই আছে বৈধ শব্দটা, অর্থাৎ এমন কোনো আইটেম নিয়ে ব্যবসা করলে সেটা বৈধ যদি না হয়, অবৈধ কোনো আইটেম নিয়ে ব্যবসা হবে না, বৈধ হতে হবে। দেশের প্রচলিত আইনে বৈধ বিষয় নিয়েই ব্যবসা করা যাবে, আর তখনই সেটা ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। অর্থাৎ বৈধতা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর্থিক মূল্য,
ব্যবসা একটা অর্থনৈতিক কাজ। তো ব্যবসা করতে গেলে ব্যবসায়ী যে আইটেম সেটাকে আর্থিক মূল্যমান হইতে হবে। তো আর্থিক মূল্যহীন কোনো বিষয় কি ব্যবসার মধ্যে পড়ে না, ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। নেক্সট, উপযোগ সৃষ্টি। উপযোগ বলতে অভাব মোচনের ক্ষমতাকে বোঝায়। তো ব্যবসায় কি আমাদের মানুষের প্রয়োজনীয় চাহিদা, পরিবর্তনশীল চাহিদার সাথে তাল মিলিয়ে ব্যবসায়ীরা আমাদের প্রয়োজন পূরণ করে থাকে, আমাদের অভাব অভিযোগ পূরণ করে থাকে। এটা একটা বৈশিষ্ট্য। উদ্যোগ গ্রহণ। ব্যবসা করতে গেলে কাউকে না কাউকে উদ্যোগ নিতেই হবে, আর যিনি উদ্যোগ নেন তাকে কি উদ্যোক্তা বলা হয়। তো উদ্যোক্তা ব্যবসায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে এবং একটা ব্যবসা কার্যকে সঠিক দিক নির্দেশনা দিয়ে ব্যবসা উন্নতির দিকে নিয়ে যায়। অতএব উদ্যোগ গ্রহণও একটা ব্যবসার বৈশিষ্ট্য। এন্টারপ্রিনারশিপ। ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি এবং অনিশ্চয়তা। আর্থিক ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে, আর অজানা ভবিষ্যৎকে অনিশ্চয়তা বলে। তো ঝুঁকি ছাড়া ব্যবসা হতেই পারে না। এটা ব্যবসার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য। একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি তার অবসরের টাকা ব্যাংকে রেখে দিলেন নিরাপদে থাকার জন্য। ব্যাংকে টাকা রাখা হয়, তো নিরাপদে একটা সময় পরে তিনি একটা মুনাফা পাবেন। তো এখানে কোনো কি রিস্ক নেই। যে টাকাটা উনি রেখেছেন সেটা অক্ষত থাকবে, বাই দিস টাইম সে কি মুনাফা পেতে থাকবে। এটাকে কি বলা যায় ব্যবসা বলা যায়? যায় না। কারণ ব্যবসা করতে গেলে রিস্ক নিতেই হবে, আর যে কাজে রিস্ক নেই, অনিশ্চয়তা নেই, সেটাকে ব্যবসা বলা যাবে না। অর্থাৎ ব্যবসায়ীদের মন মানসিকতা ওভাবেই সেট আপ করতে হয় যে কাজটা করতে গেলে আমার লাভ হতেও পারে, না হতে পারে, আমি লসেও পড়তে পারি। তো নো রিস্ক নো গেইন ব্যবসার ক্ষেত্রে এটা একটা প্রবাদ বাক্য। লেনদেনের পৌনঃপুনিকতা। শিক্ষার্থীরা, যে স্টার দেওয়া এগুলো কিন্তু তোমাদের একটু সেন্সিটিভ, এজন্য স্টার দিয়ে রেখেছি। এই স্টার দেওয়াগুলো তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, আসার সম্ভাবনা আছে। লেনদেনের পৌনঃপুনিকতা। ব্যবসা এমন একটা কাজ যেখানে অর্থের লেনদেন প্রতিনিয়ত ঘটতেই থাকবে। একবার মোটা অঙ্কের টাকা দিয়ে আবার বন্ধ করে দিলে টাকা দাও, এভাবে ব্যবসা হবে না। ব্যবসার ক্ষেত্রে ক্রয় বিক্রয় কাজ চলবে, লেনদেন আসা যাওয়া করবে ব্যবসার ভিতর। এটাই ব্যবসার লেনদেনের পৌনঃপুনিকতা, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটবে, লেনদেনের পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। নমনীয়তা, সফটনেস, ফ্লেক্সিবিলিটি। আমাদের চাহিদা কি? রুচি, অভ্যাস, পছন্দ, চাহিদা এগুলো পরিবর্তনশীল না। তো এই পরিবর্তনশীল চাহিদার সাথে তাল মিলিয়ে ব্যবসায়ীরা আমাদের রুচি পছন্দ অনুযায়ী আইটেম আমাদের জন্য নিয়ে আসে বাজারে। নিত্য নতুন পছন্দের তালিকা আমরা কিনে থাকি বা আমরা দোকানে গেলে পেয়ে থাকি। এগুলো কার দ্বারা সম্ভব? এগুলো ব্যবসায়ীদের দ্বারাই। ব্যবসায়ীরা এই কাজটা করে থাকে, অর্থাৎ সময়ের সাথে পরিবর্তনশীল হয়ে থাকে, নমনীয় হয়ে থাকে। এই কাজটা ব্যবসার একটা বৈশিষ্ট্য। স্বাধীন পেশা। স্বাধীন পেশা একেবারেই কারোর কোনো হস্তক্ষেপ থাকবে না, সে স্বাধীনভাবে আপন মনে ব্যবসা করতে পারে বা করে। তো অন্য পেশার ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। শিক্ষার্থীরা অনেকেই কী করে পড়াশোনা করে স্বাধীন পেশা, আমি ব্যবসা করব, ব্যবসা একটা স্বাধীন পেশা, সেই জন্যই সে করতে চায়, কারো আন্ডারে সে থাকতে চায় না। একেবারে স্বতন্ত্র একটা পেশা, ভিন্নতা, অন্য পেশার থেকে এটা ভিন্ন। সেবামূলক মনোভাব। শিক্ষার্থীরা, আজকাল আমরা একটা কথা শুনে থাকি, পণ্যে ভেজাল। তো ভেজাল বিরোধী অভিযান এগুলো আমরা খবরে প্রায় দেখে থাকি, টিভি খুললে বা পেপারে এগুলো আমরা পড়ে থাকি। তো এই পণ্যে ভেজাল আমাদের জন্য জীবনের হুমকি হয়ে দাঁড়ায়। ভেজাল পণ্য খেয়ে আমরা কি অসুস্থ হয়ে পড়ি। তো এই ব্যবসায়ীরাই তো আইটেম বাজারে নিয়ে আসে, ব্যবসা করে বিভিন্ন পণ্যের বা বিভিন্ন মানের পণ্য বাজারে নিয়ে আসে। তো এই পণ্যটা যদি অস্বাস্থ্যকর হয়, ভেজাল হয়, তাহলে কি আমরা সুস্থ থাকবো? থাকবো না। অর্থাৎ ব্যবসায়ীদেরকে
অনেক বেশি সচেতন হতে হবে, অনেক বেশি সেবামূলক মনোভাব নিয়ে ব্যবসা করতে হবে। এটা তার একটা অন্যতম বৈশিষ্ট্য, যার দ্বারা আমরা উপকৃত হতে পারি। তো শিক্ষার্থীরা, বৈশিষ্ট্য একে একে আমরা আলোচনা করে ফেলেছি। এছাড়াও রয়েছে ব্যবসায়ের কার্যাবলী। মোস্ট ইম্পর্ট্যান্ট, ব্যবসায়ের কার্যাবলী। ব্যবসা করতে গেলে যে সকল কাজ করতে হয়, তো এর ভিতরে কাঁচামাল ও উপকরণ ক্রয়। কাঁচামাল ছাড়া কি উৎপাদন হবে? হবে না। তো কাঁচামাল উৎপাদনের বাহক। তো কাঁচামাল ক্রয় এবং উপকরণ ক্রয়, এটা একটা ব্যবসার কাজ। আর কাঁচামাল এবং উপকরণ যদি মানসম্মত হয়, তাহলে উৎপাদিত পণ্যের গুণগত মানও বজায় থাকবে। সে বিষয়টা ব্যবসায়ীদের মাথায় নিয়ে ব্যবসা কার্য পরিচালনা করতে হয়। এটা একটা ব্যবসার কাজ, প্রধান কাজ। 2 নাম্বার, উৎপাদন। পণ্যের রূপগত উৎপাদন ও রূপগত পরিবর্তন উৎপাদনের দ্বারাই সম্ভব হয়। এই যে ক্লাস করতেছো, বসে ক্লাস করো, যে ব্রেঞ্চ, টেবিল, চেয়ার, খাট, আলমারি, এগুলো আসবাবপত্র, এগুলোর আদি রূপটা কি ছিল? একটা গাছ থেকে কাঠের টুকরা, এবং সেই কাঠ থেকে এই আসবাবে পরিণত হয়েছে। অর্থাৎ রূপের পরিবর্তন হয়ে উৎপাদনের দ্বারা আমাদের সামনে পণ্যগুলো চলে আসছে। এটা ব্যবসায়ীরা এই কাজটা করে থাকে। নাম্বার 3, ক্রয় এবং বিক্রয়। এই ক্রয় এবং বিক্রয়ের দ্বারা যে কাজ দ্বারা মূল্যের বিনিময়ে মালিকানা হস্তান্তর হয়, তাকে ক্রয় বিক্রয় বলে। অর্থাৎ টাকার বিনিময়ে তোমরা কি, তোমাদের বই লাইব্রেরি থেকে কিনে নিয়ে আসো, তুমি টাকা দিয়ে দাও, আর লাইব্রেরির লোক তোমাকে বইটা দিয়ে দেয়, তার অধিকারটা ছেড়ে দেয়, বইয়ের সত্যটা ছেড়ে দেয়, সেটা তোমার হয়ে যায় এবং টাকা তাকে তুমি দিয়ে দাও। এই ক্রয় বিক্রয় কাজটা কি ব্যবসায়ীরা করে থাকে। ব্যবসার একটা অন্যতম কাজ হচ্ছে ক্রয় এবং বিক্রয়। ক্রয় বিক্রয় না হলে কি হবে? উৎপাদিত পণ্য উৎপাদন কেন্দ্রেই পড়ে থাকবে, অর্থাৎ ফ্যাক্টরিতে পচে গলে নষ্ট হয়ে যাবে। অর্থাৎ উৎপাদন, ব্যবসার ক্ষেত্রে ক্রয় বিক্রয় একটা অন্যতম কাজ, ইম্পর্টেন্ট কাজ। অর্থ সংস্থান। অর্থ ছাড়া কি চলে কিছু? অর্থ হচ্ছে ব্যবসার জীবনী শক্তি, অর্থাৎ প্রাণ। ব্যবসার ক্ষেত্রে অর্থ সংস্থান প্রতিনিয়ত লেনদেন করতেই হবে। অর্থ আনয়ন করাকে ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা কেন্দ্রে অর্থায়ন করাকে অর্থ সংস্থান বলে। পরিবহন। এই পরিবহন ব্যবস্থা, পরিবহনের দ্বারা কি স্থানগত উপযোগ সৃষ্টি হয়। সেই কক্সবাজার সমুদ্র সৈকতে কি লবণটা কোথায় উৎপন্ন হয় শিক্ষার্থীরা? সেই সমুদ্র সৈকতে। আর আমরা সারা দেশের ভোক্তারা সেটা পেয়ে থাকি, ব্যবসায়ীদের আনয়ন করে থাকি। কীভাবে আনয়ন করে? এটা পরিবহন ব্যবস্থার দ্বারা। তো এক স্থানের পণ্য আরেক স্থানে আমরা ব্যবহার করতে পারছি পরিবহন ব্যবস্থার জন্যে। সেটা একটা ব্যবসার একটা গুরুত্বপূর্ণ কাজ। আদারওয়াইজ আমরা 1 প্যাকেট লবণের জন্য কি সেই কক্সবাজার যাব না, তো মূল্যমানটাও বেড়ে যাবে, অনেক বেশি ব্যয় কষ্ট পড়ে যাবে। তো গুদামজাতকরণ। এক সময়ের উৎপাদিত পণ্য সারা মৌসুমে আমরা ব্যবহার করতে পারি এই গুদামজাতকরণের মাধ্যমে। ব্যবসায়ীরা কি একটা নির্দিষ্ট স্থানে স্টোর করে রাখেন পণ্যটা। সাপোজ আলুটা আমরা সারা বছর খেয়ে থাকি, সেই আলুটাকে এক সিজনে উৎপন্ন হয়, শীত সিজনে। তো এটা আমরা সারা বছর ব্যবহার করি। তো গুদামজাতকরণের দ্বারা এটা সম্ভব হয়। ব্যবসায়ীরা এটা গুদামজাত করে রাখে এবং আমরা এই পণ্যটা সারা বছর ব্যাপী আমরা খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি। সেটা কালগত উপযোগ সৃষ্টি করে গুদামজাতকরণ। এটা একটা ব্যবসার গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট হচ্ছে বীমাকরণ। বীমা কি ঝুঁকি গ্রহণ করে থাকে, ঝুঁকি বণ্টিত হয়। অর্থাৎ বীমাকারীর
অর্থের বিনিময়ে বিমা গ্রহীতার ঝুঁকি তার কাঁধে নিয়ে নেয়। ব্যবসা করতে গেলে তার ব্যবসার কেন্দ্রের ভিতরে যে তার পণ্য সামগ্রী আছে এগুলো যদি বিমা করা থাকে, অনাকাঙ্ক্ষিত অর্থাৎ অপ্রাকৃতিক প্রাকৃতিক বিভিন্ন ধরনের দুর্যোগের দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং ব্যবসায়ী কি পথে বসে যেতে পারে, একেবারেই হিরো থেকে জিরোতে চলে আসতে পারে। এই সিচুয়েশন যেন ক্রিয়েট না হয়, এই যে অনাকাঙ্ক্ষিত বিপদের বিরুদ্ধে সেফটিমূলক ব্যবস্থা হচ্ছে বিমা। আর বিমা হচ্ছে ঝুঁকি গ্রহণ করে থাকে, ঝুঁকিগত বাধা দূর করে থাকে এই বিমার দ্বারা। এটা একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট হচ্ছে বিজ্ঞাপন ও প্রচার। বিজ্ঞাপনের দ্বারা কি জ্ঞান সংক্রান্ত বাধা দূর হয়। আমরা টিভি খুলে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেখতে পারি, মাইকিং হয়, তার পেপারিং হয়, লিফলেট ছাড়া হয়। এগুলো কেন হয়? এগুলোর দ্বারা আমরা কি কোনো উপকার হয় আমাদের? অবশ্যই হয়। কোথায় কি আছে আমরা অ্যাট এ গ্ল্যান্স জেনে যেতে পারি। আমাদের বিভিন্ন দিকে ছুটোছুটি করতে হয় না, প্রয়োজনীয় পণ্য কেনার সময় সেটা আমাদের অনেক বেশি কাজে দেয়, আমাদের এই জ্ঞানটা বাড়িয়ে দেয় এই বিজ্ঞাপন এবং প্রচার, অর্থাৎ প্রচারেই প্রসার। পণ্য উদ্ভাবনী ক্ষমতা। একঘেয়ে একটা জিনিস ব্যবহার করা, একই ধরনের পণ্য কি সবসময় আমরা ব্যবহার করতে চাই? একই ডিজাইনের পণ্য আমরা কি ব্যবহার করতে চাই না? প্রতিনিয়ত এটার ভিতরে একটা নতুনত্ব আসবে, আর সেই নতুনত্বটা কারা নিয়ে আসে বাজারে? ব্যবসায়ীরা। অর্থাৎ তাদেরকে ইনোভেটিভ হতে হবে, উদ্ভাবনী মানসিকতা হতে হবে। এটা একটা ব্যবসার কাজ, গুরুত্বপূর্ণ কাজ। প্রমিত ও পর্যায়িতকরণ। প্রমিতকরণ হচ্ছে পণ্যের মান নির্ধারণ করা, সঠিক মান নির্ধারণ করাকে প্রমিতকরণ বলে। আর পণ্যের আকার, আকৃতি, গুণাগুণ এগুলো ভিত্তিতে শ্রেণীবিভাগ করাকে সেটাকে পর্যায়িতকরণ বলা হয়। অর্থাৎ প্রমিত ও পর্যায়িতকরণ দ্বারা ব্যবসার উন্নতি হয়, পণ্যের মানটা বজায় থাকে এবং শ্রেণীবদ্ধ করা থাকে, সুন্দরভাবে সাইজে সারিবদ্ধভাবে সাজানো থাকে, আমরা সেটাকে ভালোভাবে ব্যবহার করতে পারি। এই প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ দিয়েও আবার একটা কি অনুধাবন প্রশ্ন থাকতে পারে। প্রমিতকরণ কি, পর্যায়িতকরণ কি? ব্যবসার ভাষায় এটাকে প্রমিত এবং পর্যায়িতকরণ বলে, যে মান নির্ধারণ এবং শ্রেণীবদ্ধকরণটাকে। মোড়কীকরণ। আকর্ষণীয় মোড়ক। শিক্ষার্থীরা আকর্ষণীয় মোড়ক আমাদেরকে আগ্রহ বাড়ায়, তাদেরকে আকৃষ্ট করে। সুন্দর মোড়ক সঠিকভাবে মোড়কীকরণ করলে এয়ারটাইট। গুঁড়ো দুধটা যদি সঠিকভাবে এয়ারটাইট করা না হয়, ভালোভাবে মোড়কীকরণ না হয়, তাহলে কি বাতাস ঢুকে সেটা নষ্ট হয়ে যাবে। এই ধরনের পণ্যগুলোকে সঠিকভাবে মোড়কীকরণ করা হলে সেটার মানটা বজায় থাকে এবং ক্রেতা সেটা কিনতে আগ্রহী হয়, তারা কিনতে পারে, তারা স্যাটিসফাইড হয় কিনে। বাজার গবেষণা একটা নতুন আইটেম। বাজার গবেষণা। বাজার প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্যে ব্যবসায়ীদেরকে কি প্রায়শই বাজার গবেষণা করতে হয়। শিক্ষার্থীরা, তোমাদের খেয়াল আছে ইউনিলিভার কোম্পানি আমাদের কলেজে এসেছিল, প্যাপসুডেন্ট কোম্পানি আমাদের কলেজে এসেছিল। তারা কি ফ্রিতে তোমাদেরকে শ্যাম্পুর প্যাকেট, তারপরে মিনি পেস্ট, মিনি অয়েল এগুলো দিয়েছে। কেন দিয়েছে? এগুলো তোমরা ব্যবহার করে উপকার পাচ্ছ, তো তোমরা বাসায় গিয়ে এগুলো তোমাদের গার্জিয়ানকে বলবে, তোমাদের দ্বারা আরও কয়েকজন জানবে। একবার তুমি পণ্যটা ইউজ করা শিখে গেলে, সেটা ভালো লাগলে তুমি নেক্সট টাইম কি এটাই কিনবে। তো এভাবে কি তারা বাজারে গবেষণা করতে আসে এবং পাবলিককে কি তাদের পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলে। তো এটা ব্যবসার একটা কৌশল, আর এই বাজার গবেষণা ব্যবসার একটা গুরুত্বপূর্ণ কাজও পাশাপাশি। তো শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে প্রথম অধ্যায় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় ব্যবসার মৌলিক ধারণা কিছুটা অংশ আলোচনা করলাম। এটা একটা বড় অধ্যায়,
বাকি অংশ আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। স্টে হোম, স্টে স্ট্রং। আল্লাহ হাফিজ।